আওয়ামী লীগের স্থানীয় নেতারা এবং কেন্দ্রীয় যুব এবং ছাত্র নেতারাই বিভিন্ন অঞ্চল এবং যুব শিবির এবং শরণার্থী শিবির থেকে রিক্রুটমেন্টে সহযোগিতা করবেন এই বিএলএফ গঠনের ব্যাপারে। রিক্রুটেড সদস্যদের ট্রেনিংয়ের ব্যবস্থার ভার গ্রহণ করবে ভারতীয় সেনাবাহিনীর বিশেষ সদস্যরা। ট্রেনিং শেষে ওদের ভরণপোষণ এবং ডিপ্লয়মেন্ট করা প্রভৃতি বিষয়ে সবকিছুই করবে ভারতীয় কর্তৃপক্ষ। এ বাহিনী সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ এবং আমরা 3 জন ছাড়া কেউ কিছু জানতে পারবে না। আমাদের দায়িত্ব পালন করতে হবে ভারতীয় সেনাবাহিনী ও প্রধানমন্ত্রীর মাঝে লিয়াজো অফিসার হিসেবে। এ বাহিনীর মূল কাজ হবে স্বাধীনতা উত্তরকালে সরাসরি প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে থেকে আওয়ামী লীগ এবং তদীয় সরকারের স্বার্থ রক্ষা করা। পরে প্রয়োজনে এ বাহিনীর নাম পরিবর্তন করে রাখা হতে পারে মুজিব বাহিনী। কোনো সন্দেহ অথবা ভুল বুঝাবুঝির উদ্রেক যাতে না হয় তার জন্য যুক্তি হিসেবে প্রচার চালানো হবে এ বাহিনী সৃষ্টি করা হয়েছে বিশেষ এক প্রয়োজনে। শেখ মুজিবকে পাকিস্তানের কারাকুঠির থেকে মুক্ত করে আনার জন্য এদের দায়িত্ব দেওয়া হবে। রিক্রুটমেন্টে সাহায্য করার জন্য ভারতীয় সরকার ইতিমধ্যেই 4 জন যুব ও ছাত্র নেতাকে সিলেক্ট করে নিয়েছে। তারা হলেন জনাব শেখ ফজলুল হক মনি, সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক এবং জনাব তোফায়েল আহমেদ। পরবর্তীতে তারা বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে 4 খলিফা বলে পরিচিতি লাভ করেন। ভারতীয় গোয়েন্দা এজেন্সির প্রধান জেনারেল ওবান সিং এর সার্বিক তত্ত্বাবধানে দেরাদুনের অদূরে চাকুরাউলে এদের ভারতীয় সেনাবাহিনীর বিশেষ সদস্যরা ট্রেনিং দেবে। ট্রেনিং পর্যায়ে এবং পরবর্তীকালে ওদের রিঅর্গানাইজ করার দায়িত্বে ভারতীয়দের সাথে আমাদেরও থাকতে হবে। মানে পর্যায়ক্রমে আমরাও হয়ে পড়ব মুজিব বাহিনীর সদস্য। আমাদের কথা শুনে কর্নেল ওসমানী স্তম্ভিত হয়ে গেলেন। হতবাক হয়ে বললেন, হাউ স্ট্রেঞ্জ! এ সমস্ত ব্যাপারে আমি কিছুই জানি না। আই মাস্ট ফাইন্ড আউট ফ্রম দ্য প্রাইম মিনিস্টার হাউ মাচ ডাজ হি নো। অবশ্যই তা আপনাকে জানতে হবে, তবে সেটা করতে হবে বিশেষ সতর্কতার সাথে। অত্যন্ত সেন্সিটিভ ব্যাপার, তাই বুঝে শুনে কথা বলতে হবে আপনাকে। জনাব তাজউদ্দিনের সাথে আপনার আলাপের পরই না হয় আমরা সিদ্ধান্ত নেব কি করা যায়। সেদিনের মতো আমাদের একান্ত বৈঠক শেষ হলো। কর্নেল ওসমানী শুভরাত্রি জানিয়ে চলে গেলেন। আমরা তার ঘরের অপর প্রান্তে মেঝেতে বিছানা পেতে 3 জনই শুয়ে পড়লাম। পরদিন সকালেই কর্নেল ওসমানী জনাব তাজউদ্দিনের কাছে গিয়ে গত রাতের আলোচনা সম্পর্কে আলাপ করে ফিরে এসে জানালেন, প্রধানমন্ত্রীও এ ব্যাপারে কিছুই জানেন না। এ কি করে সম্ভব? দিল্লিতে আমাদের বলা হয়েছে অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী এ ব্যাপারে সবকিছুই জানেন। নো বয়েস, হি ইজ অ্যাজ মাচ অ্যাজ ইন ডার্ক অ্যাজ আই এম, অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক হি ইজ লাইং। এ ব্যাপারে ভারতীয় কর্তৃপক্ষ থেকে তিনি যতটুকু সম্ভব জানার চেষ্টা করবেন। অফকোর্স নট এক্সপোজিং এনিওয়ান। তোমরাও যদি আরও কোনো তথ্য সংগ্রহ করতে পারো তবে আমাকে জানাবে। প্রাইম মিনিস্টার ওয়ান্টস টু নো এভরিথিং অ্যাবাউট দিস নেফারিয়াস প্ল্যান। তোমাদের ব্যক্তিগত কার্যক্রম সম্পর্কে ভেবেচিন্তে আমাকে জানিও তোমরা কি করবে, বললেন তিনি। এখানে পাঠকদের জ্ঞাতার্থে বিএলএফ পরবর্তীকালে মুজিব বাহিনী গঠন এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা সম্পর্কে জেনারেল অরোরার মন্তব্য তুলে ধরা হলো। মুজিব বাহিনী এমন এক বাহিনী যা মুক্তিবাহিনী থেকে ছিল একেবারেই আলাদা। আমি এই বাহিনী সম্পর্কে কিছুই জানতাম না। একদল ছাত্র যারা নির্বাচনের সময় মুজিবের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছে, তারা অর্থাৎ আওয়ামী লীগের এই তরুণ অংশ
আমাদের ইন্টেলিজেন্সকে জানায় তারাই মুজিবের প্রকৃত সমর্থক। তাদেরকে ট্রেনিং দিয়ে পাঠালে তারা মুক্তিযোদ্ধাদের চেয়ে ভালো যুদ্ধ করতে পারবে। এ ব্যাপারে আমি কিছুই জানতাম না। তবে মুক্তিবাহিনীর সাথে যখন তাদের গোলমাল হয় তখন প্রবাসী সরকার এ বাহিনী সম্পর্কে আমার কাছে জানতে চায়। আমি আমাদের চিফ অফ স্টাফ জেনারেল মানিক শকে এ ব্যাপারে জানাতে বলি। তিনি আমাকে জানান যে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এই বাহিনী গড়ে তুলেছে। এই বাহিনী নিয়ে সমস্যা যখন বাড়তে থাকে তখন দুর্গাপ্রসাদ ধর, ইন্দিরা গান্ধীর তৎকালীন মুখ্য সচিব, আমাকে জানালেন মুজিব বাহিনীর ব্যাপারটা বাংলাদেশ সরকারকে না জানানোর কোনো বিশেষ সিদ্ধান্ত নেই। ব্যাপারটা পরিস্থিতির জন্যই বর্তমানে গোপন রাখা হয়েছে মাত্র। এই সাক্ষাৎকারের বিবরণ থেকে বোঝা যায় প্রধানমন্ত্রী তাজউদ্দিনকে সত্যিই ভারত সরকার এবং র এই বাহিনী গঠনের ব্যাপারে অন্ধকারেই রেখেছিল নিজেদের স্বার্থে। ঐতিহাসিক সিদ্ধান্ত। জাতির সাথে বেইমানি করে রয়ের হাতে বড় হতে মন আমাদের বিদ্রোহ হয়ে ওঠে। আমরা আমাদের সিদ্ধান্ত কর্নেল ওসমানীকে জানিয়ে দিলাম। ভারতের নীল নকশার সঙ্গে সরাসরিভাবে জড়িয়ে পড়তে চাই না আমরা। রাজনৈতিক একটি দলের স্বার্থ রক্ষা করার জন্য গঠিত ঠ্যাঙারে বাহিনীর নেতা হওয়ার খায়েশ নেই আমাদের 3 জনের একজনেরও। আমরা এত দূর থেকে জীবনের ঝুঁকি নিয়ে এসেছি অন্য মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধে যোগদান করার জন্য। স্বাধীনতা সংগ্রামে মুক্তিযোদ্ধা হিসেবেই যুদ্ধ করব আমরা। কর্নেল ওসমানীর সাজেশন অনুযায়ী গেরিলা অ্যাডভাইজার হয়ে সেক্টর কমান্ডারদের সাহায্য করে মুক্তিফৌজ গঠন করার দায়িত্ব নিয়ে তখনই কাজে যোগদানের সিদ্ধান্ত জানালাম আমরা। কর্নেল ওসমানী আমাদের জবাবে খুশি হলেন, কিন্তু প্রশ্ন দেখা দিল ভারতীয় কর্তৃপক্ষকে কি বলা যায়। তারা যদি জানতে পারে আমরা ইচ্ছাকৃতভাবে তাদের ইচ্ছার বিরোধিতা করেছি তবে অবস্থা গুরুতর হয়ে উঠবে। অনেক চিন্তাভাবনা করে কর্নেল ওসমানী ঠিক করলেন যদি প্রশ্ন উঠে তবে ভারতীয় কর্তৃপক্ষকে তিনি বলবেন বিএলএফ কিংবা মুজিব বাহিনীর মতো রাজনৈতিক একটি বাহিনী তৈরি করার দায়িত্ব সার্বিকভাবেই থাকা উচিত রাজনৈতিকভাবে সচেতন পরীক্ষিত ব্যক্তিবর্গের হাতে। প্রধানমন্ত্রী এবং তার মতে আমাদের 3 জনের একজনেরও সে ধরনের রাজনৈতিক ওরিয়েন্টেশন অথবা কমিটমেন্ট কোনোটাই নেই। Therefore, we are not fit for such an important assignment. Some more politically conscious persons have to be found out to lead such a highly politicized force. সময়মতো তাদের এই যুক্তি ভারতীয় কর্তৃপক্ষ মেনে নিয়েছিল। ফলে 4 খলিফাকেই দায়িত্ব নিতে হয়েছিল ভারতীয় বাহিনীর সহায়তায় বিএলএফ তথা মুজিব বাহিনী গড়ার। আমরা মুক্তি পেয়েছিলাম রাহুগ্রাস থেকে। আমাকে গেরিলা অ্যাডভাইজার টু দ্য সেক্টর কমান্ডার হিসেবে 8 নং এবং 9 নং সেক্টরে পোস্টিং অর্ডার ইস্যু করে দেন কর্নেল ওসমানী। মতিকেও একই দায়িত্ব দেওয়া হলো 10 এবং 11 নং সেক্টরে। নূরের সব যুক্তিকে খণ্ডন করে প্রায় জোর করেই তাকে কর্নেল ওসমানী পার্সোনাল স্টাফ অফিসার হিসেবে নিয়োজিত করেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের জন্মলগ্ন থেকেই আওয়ামী লীগের আভ্যন্তরীণ কলহকে কেন্দ্র করে বহুমুখী চক্রান্তের সূচনা ঘটে। কলকাতায় অবস্থিত প্রবাসী সরকার এবং মুক্তিযুদ্ধ। 58 নং বালিগঞ্জ, কলকাতা। মুজিবনগর সরকারের পীঠস্থান। লোকাকীর্ণ ছোট্ট একটা জায়গা। প্রয়োজনীয় নিরাপত্তা রক্ষা করা ছিল অসম্ভব। বালিগঞ্জের বাড়িটা নেহায়েতই ছোট। সবসময় অসংখ্য লোকজন ভিড় করে থাকে। নিরাপত্তা রক্ষা করা দুষ্কর, কথাটা অতি সত্য। সর্বক্ষণ অগণিত লোক মাছির মতো ভন ভন করে ঘুরে বেড়াচ্ছে এক কামরা ছেড়ে অন্য কামরায়।
কেউ বা এমপি, কেউ বা জাদ্রেল আমলা, কেউ বা নেতাদের বিশেষ পরিচিত এবং আস্থাভাজন চামচা। এছাড়াও রয়েছে অসংখ্য নেতা, পাতিনেতার ভিড়। গায়ে মানে না, সকলেই আপনি মোড়ল। যার যার হাতে প্রত্যেকেই 3.5 হাত। গেটে প্রহরীরা কিছু জিজ্ঞাসা করলেই লঙ্কাকাণ্ড বেঁধে যায়। সবাই যারা আসছেন তাদের ভাবসাব হচ্ছে, আমরা কি হনুরে। সবার পরিধানে নতুন নতুন কাপড় চোপড়। হাল ফ্যাশনের অন্ত নেই। দিব্যি হেলে দুলে ঘুরে বেড়াচ্ছেন। দেখা হলে দাঁত বের করে নিজের পরিচয় দিয়ে খাজুরে আলাপ জমিয়ে তুলতে চেষ্টা করছেন। ঢালাওভাবে ভাত, গোস্ত আর ডাল রান্না হচ্ছে কিচেনে। যেই আসছেন সেই খাচ্ছেন নির্দ্বিধায়। কেউ কাউকে কিছু বলছেন না। ভুরি ভোজনের পর বিভিন্ন ঘরে, চেয়ারের ওপর, বসার বেঞ্চে, এমনকি টেবিলের ওপরও শটান হয়ে শুয়ে পড়া, দিবানিদ্রা কিংবা রাত্রিযাপনের ব্যবস্থা করে নিতে এতটুকু দ্বিধাবোধ করছেন না এ সমস্ত ভিআইপি ব্যক্তিদের দল। প্রত্যেকের হাতে একটা নতুন ব্রিফকেস কিংবা ছোট অ্যাটাচি, কোনো কোনো নেতার কাঁধে ঝোলানো ব্যাগ। তারা যা কিছুই করছেন এই সমস্ত জিনিসগুলোও থাকছে তাদের সাথে সাথে। এমনকি প্রকৃতির ডাকে সাড়া দিতে যাবার সময়ও সেগুলো সাথে নেওয়া হচ্ছে, পাছে হারিয়ে যায়। ব্যাপার কি, এই সমস্ত ব্রিফকেস, অ্যাটাচি এবং ঝোলায় কি এমন দুর্লভ জিনিস রয়েছে ভেবেই পাচ্ছিলাম না। রহস্যটা মতি উদ্ঘাটন করল কিছুদিন পর। ও জানালো, স্যার, সমস্ত ডিস্ট্রিক্ট ও সাব ডিভিশন থেকে মুক্তিফৌজের সাথে বর্ডার ক্রস করে আসার সময় ব্যাংক ট্রেজারিগুলো সব উজাড় করে নিয়ে এসেছেন স্থানীয় প্রশাসনের কর্তা ব্যক্তিরা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। যার ভাগ্যে যতটুকু পড়েছে সেগুলো রাখা আছে এই সমস্ত ব্রিফকেসে, অ্যাটাচিতে এবং ঝোলায়। তাই এগুলোকে এভাবে হেফাজত করা হচ্ছে। বলো কি? বিশ্বাস না হয় পরীক্ষা করে দেখেন, বলল মতি।